আমার মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেছি। ছেলে খুলে দিয়ে বলল, মা, পাসওয়ার্ড হলো আই লাভ মাম, কিন্তু আমি চাই এটা হোক আই লাভ ওয়াইফ। আমার স্মার্টফোনে নতুন আপডেটের পর পাসওয়ার্ড রিসেট করতে হয়েছিল। ছেলে বলল সে একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দেবে যা আমি ভুলব না। ফোন আনলক করতে গিয়ে দেখি পাসওয়ার্ড হলো আই লাভ মাম। আমি হেসে তাকে ধন্যবাদ জানালাম। কিন্তু সে গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই পাসওয়ার্ড আমি পরিবর্তন করতে চাই। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কি দিবে। সে আমার ফোনটা হাতে নিয়ে টাইপ করল আই লাভ ওয়াইফ। আমি অবাক হয়ে বললাম, এটা কেন? সে আমার কাছে এসে বলল, কারণ আমি আর তোমাকে শুধু মা হিসেবে দেখতে চাই না। আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে। মা, তুমি আমার ওয়াইফ হয়ে যাও। এই ফোনের পাসওয়ার্ডের মতোই আমার হৃদয়ের পাসওয়ার্ড, শুধু তুমিই জানো। আমি ফোনটা আমার কাপা হাতে নিলাম। স্ক্রিনে আই লাভ ওয়াইফ লেখাটা জ্বলজ্বল করছিল। সে আরও বলল, মা, আমাদের রিলেশনের স্ট্যাটাস চেঞ্জ করো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। ফোনের নীল আলো আমার মুখে পড়ছিল, আর আমি বুঝতে পারছিলাম আমার ছেলের মনের গভীরে কি লুকিয়ে আছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রিফাত খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, সুমন আর রিয়া। সুমন ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেদিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। রিফাত অফিসে গেছে, রিয়া স্কুলে। শুধু আমি আর সুমন বাসায়। হঠাৎ সুমন আমার কাছে এলো। তার চোখে অদ্ভুত এক চাহনি। সে বলল, মা, তোমার ফোনের পাসওয়ার্ড কি? আমি বললাম, কেন জানতে চাইছিস? সে বলল, আমার ফোনের চার্জ শেষ, তোমার ফোন দিয়ে একটা কাজ আছে। আমি তাকে পাসওয়ার্ড বলে দিলাম। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, মা, আমি তোমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। নতুন পাসওয়ার্ড হলো আই লাভ মাম। আমি হেসে বললাম, বেশ ভালো পাসওয়ার্ড দিয়েছিস কি? কিন্তু পরক্ষণেই সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এই পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? কি দিবি? সে আমার ফোনটা হাতে নিয়ে কিছু টাইপ করল। তারপর আমার দিকে ফোনটা তুলে ধরে বলল, দেখো মা, নতুন পাসওয়ার্ড। ও স্ক্রিনে লেখা ছিল আই লাভ ওয়াইফ। আমি অবাক হয়ে বললাম, এটা কেন দিলি? সে আমার একদম কাছে এসে বলল, মা, আমি আর তোমাকে শুধু মা হিসেবে দেখতে চাই না। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেভাবে তার প্রিয়তমাকে ভালোবাসে। আমার মাথাটা ঝিমঝিম করতে লাগল। সে আরও বলল, মা, তুমি আমার ওয়াইফ হয়ে যাও। এই পাসওয়ার্ডের মতোই আমার হৃদয়ের পাসওয়ার্ড, শুধু তুমিই জানো। ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। সে তা ধরে আমার হাতে রেখে বলল, মা, আমাদের রিলেশনের স্ট্যাটাস চেঞ্জ কর। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কাঁপতে কাঁপতে চেয়ার টেনে বসলাম। নীল আলো আমার মুখে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমার ছেলের মনে কি চলছে। সুমন আমার পাশে এসে বসল। সে বলল, মা, আমি জানি এটা হঠাৎ, কিন্তু আমি অনেক দিন ধরে তোমার সম্পর্কে এভাবে চিন্তা করছি। তোমার সৌন্দর্য, তোমার ব্যবহার, সবকিছু আমাকে মুগ্ধ করে। আমি তার দিকে তাকালাম। তার চোখে সত্যিকারের আবেগ। সে আমার হাতটা ধরে বলল, মা, তুমি কি আমাকে বুঝতে পারছ? আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। হঠাৎ আমার মনে হলো, এটা কি সত্যি হতে পারে? আমার নিজের ছেলে। কিন্তু তার কথার মধ্যে যে আন্তরিকতা, সেটা অস্বীকার করা যায় না। আমি বললাম, সুমন, তুমি কি বলছ? আমি তো তোমার মা। সে বলল, মা, সম্পর্কগুলো তো মানুষই বানিয়েছে। ভালোবাসা তো কোনো বাধা মানে না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ফোনে আই লাভ ওয়াইফ লেখাটা এখনও জ্বলজ্বল করছিল। সুমন আরও বলল, মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাদের মনের কথা তো সমাজ বুঝবে না। আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। আমি ভাবলাম, এটা কি আমার স্বপ্ন, নাকি সত্যি ঘটছে? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। সুমন বলল, মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। তুমি কি আমার স্ত্রী হতে রাজি? আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল তার গলায়।
সেখানে একটা অদ্ভুত নিশান, যেটা আগে দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, সুমন, তোমার গলায় এই নিশানটা কি? সে হাত দিয়ে গলাটা ঢাকার চেষ্টা করল। কিন্তু দেরি হয়ে গেছে। আমি ভালো করে দেখলাম। সেটা একটা ট্যাটু, কিন্তু অদ্ভুত ধরনের, যেন কোনো প্রাচীন ভাষার লেখা। আমি বললাম, এই ট্যাটুটা কবে করিয়েছিস? সে ইতস্তত করে বলল, গত সপ্তাহে। আমি বললাম, কিন্তু কেন? এটা তো অদ্ভুত দেখাচ্ছে গু। সুমন গম্ভীর হয়ে বলল, মা, এটা একটা বিশেষ ট্যাটু। এর একটা অর্থ আছে। আমি জানতে চাইলাম, কি অর্থ? সে বলল, এটা একটা প্রাচীন সংস্কৃত শ্লোক, যার অর্থ হল মাতি প্রেমে পরম মুক্তি। আমি আরও অবাক হলাম। আমি বললাম, কিন্তু তুমি তো সংস্কৃত জানো না, কিভাবে এই ট্যাটু করিয়েছ? সে বলল, আসলে মা, আমি একটা গুপ্ত বই পেয়েছি, সেখানে এসব লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি বই? সুমন উঠে গিয়ে তার রুম থেকে একটা পুরনো বই নিয়ে এলো। বইটা দেখতে অনেক পুরানো, মলাটে কোনো নাম নেই, শুধু অদ্ভুত কিছু চিহ্ন। সে বইটা আমার সামনে রেখে বলল, মা, এই বইটা আমি আমাদের বাড়ির পুরানো আলমারি থেকে পেয়েছি। এটা বাবার দাদার সময়ের গু। আমি বইটা হাতে নিলাম। বইটা ভারী, পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমি খুলে দেখি, ভিতরে অদ্ভুত সব লেখা, কোনোটা বাংলায়, কোনোটা সংস্কৃতে, কোনোটা আরবিতে। সুমন বলল, মা, এই বইয়ে লেখা আছে যে মা আর ছেলের মধ্যে একটা বিশেষ সম্পর্ক থাকতে পারে, যেটা সাধারণ মানুষ বোঝে না। আমি একটা পৃষ্ঠা উল্টালাম। সেখানে একটা ছবি, একটা মায়ের ছবি, তার পাশে তার ছেলে, দুজনে হাত ধরে আছে। নিচে বাংলায় লেখা, মাতি প্রেমের সর্বোচ্চ রূপ। আমি অবাক হয়ে বললাম, সুমন, এই বইটা কোথায় পেলি? সে বলল, আমাদের পুরানো ট্রাঙ্কে। বাবা জানেন না যে এটা আছে গি। আমি আরও কয়েকটা পৃষ্ঠা উল্টালাম। প্রতিটা পৃষ্ঠায় অদ্ভুত সব কাহিনী, কোনোটায় মাছেলের প্রেমের গল্প, কোনোটায় রহস্যময় আচার অনুষ্ঠানের কথা। একটা পৃষ্ঠায় লেখা, যদি কোনো মা তার ছেলের সাথে বিশেষ সম্পর্কে যেতে চায়, তাহলে তাকে একটি রীতি পালন করতে হবে গু। আমি সেই রীতির কথা পড়তে থাকলাম। লেখা আছে, প্রথমে মাকে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে, তারপর তার ছেলের সাথে একটি চুক্তি করতে হবে গি। সুমন আমার পাশে এসে বসে বলল, মা, তুমি কি এই রীতি পালন করবে? আমি তার দিকে তাকালাম। তার চোখে প্রত্যাশা। আমি বললাম, সুমন, এটা তো অনেক জটিল ব্যাপার, আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না গি। সে বলল, মা, আমি তোমাকে সময় দেব, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার গালে হাত দিয়ে বলল, তুমি এত সুন্দর মা, তোমার চোখ দুটো যেন দুটো তারকা। আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু মনের গভীরে কেন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সুমন বইটা নিয়ে বলল, মা, আমি এই বইটা আরও পড়ব। তুমিও পড়ো, তাহলে বুঝবে আমি কি বলতে চাইছি। সে চলে যাওয়ার পর আমি একা বসে ভাবতে থাকলাম, আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায়? এটা কি সম্ভব? আমি ফোনটা হাতে নিলাম। এখনও আই লাভ ওয়াইফ লেখাটা দেখাচ্ছে। আমি পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুললাম। হঠাৎ আমার নজরে পড়ল, ফোনে অনেক ছবি রয়েছে যেগুলো আগে ছিল না। আমি গ্যালারি খুললাম। দেখি আমার ছবি, কিন্তু এমন সব ছবি যেগুলো আমি কখনো তুলিনি। কিছু ছবিতে আমি ঘুমাচ্ছি, কিছুতে আমি গোসল করছি, কিছুতে আমি কাপড় পাল্টাচ্ছি। সব ছবি লুকিয়ে তোলা। আমার রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। এই ছবিগুলোকে তুলেছে? আর কেনই বা? আমি আরও দেখলাম। একটা ফোল্ডার আছে যার নাম মাই ফিউচার ওয়াইফ। সেই ফোল্ডারে আমার আরও অনেক ছবি। আমি বুঝতে পারলাম, সুমন অনেক দিন ধরেই আমাকে লুকিয়ে ছবি তুলেছে। কিন্তু কেন? আমি আরও খুঁজে দেখলাম। একটা ভিডিও ফাইল পেলাম। সেটা খুলে দেখি, সেটা আজকের ভিডিও। আমি আর সুমনের কথোপকথনের ভিডিও। সে লুকিয়ে রেকর্ড করেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন কাজ করছে। হঠাৎ দরজার আওয়াজ পেলাম। সুমন ফিরে আসছে। আমি তাড়াতাড়ি ফোনটা বন্ধ করে রেখে দিলাম। সুমন এসে বলল, মা, আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তার হাতে একটা ছোট বাক্স। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? সে বাক্সটা খুলে দেখাল। ভিতরে একটা আংটি, সোনার আংটি, তাতে একটা লাল পাথর। সে বলল, মা, এটা আমাদের এনগেজমেন্ট রিং। আমি তোমার জন্য কিনেছি। আমি অবাক হয়ে বললাম, সুমন, তুমি কি করছো?
সে আমার হাত ধরে বলল, মা, আমি সিরিয়াস। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। এই আংটিটা পরখ। আমি হাত সরিয়ে নিলাম। আমি বললাম, সুমন, এটা ঠিক হচ্ছে না। আমি তোমার মা গু। সে বলল, মা, তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারীও। আমি তোমাকে নারী হিসেবে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। আমি বললাম, সুমন, তুমি আমার ফোনে আমার ছবি তুলেছ কেন? সে একটু চমকে উঠল। তারপর বলল, মা, তুমি কিভাবে জানলে? আমি বললাম, আমি ফোনে দেখেছি। তুমি আমার গোপনীয়তা ভঙ্গ করেছ। সুমন মাথা নিচু করে বলল, মা, আমি দুঃখিত। কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করতে চেয়েছি। আমি রাগত স্বরে বললাম, এটা ভালোবাসা নয় সুমন। এটা অনেক ভুল কাজ। সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার মন আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি বললাম, তুমি ওই বইটা কোথায় পেলে? সেটাও সন্দেহজনক। সুমন বলল, মা, বইটা সত্যিই আমাদের বাড়িতে ছিল। আমি মিথ্যে বলিনি। কিন্তু আমার মনে সন্দেহ ঢুকে গেছে। আমি ভাবলাম, এই পুরো ব্যাপারটাই হয়তো কোনো পরিকল্পিত ষড়যন্ত্র। আমি বললাম, সুমন, তুমি আমার রুমে যাও। আমার একা থাকতে ইচ্ছে করছে। সে বলল, মা, তুমি কি আমার উপর রাগ করেছ? আমি বললাম, আমার কিছু সময় লাগবে সবকিছু বুঝতে। সুমন চলে যাওয়ার পর আমি বসে ভাবতে থাকলাম, এই পুরো ঘটনাটা কেন হচ্ছে? আমার ছেলে কেন হঠাৎ এমন আচরণ করছে? আমি বইটা আবার খুললাম। এবার আরও ভালো করে দেখলাম। একটা পৃষ্ঠায় লেখা আছে, এই বইটি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছায়, যাদের জীবনে বিশেষ কিছু ঘটার কথাই। আমি আরও পড়লাম, এই বইয়ের প্রভাবে মানুষের মনে অস্বাভাবিক চিন্তা আসতে পারে। কিন্তু এর পিছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমি ভয় পেলাম। এই বইটা কি কোনো জাদুর বই? আমার ছেলের মনে কি এর প্রভাব পড়েছে? আমি আরও পড়তে থাকলাম। একটা জায়গায় লেখা, যদি কেউ এই বইয়ের প্রভাবে পড়ে যায়, তাহলে তার মন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই পরে আমি আরও ভয় পেলাম। আমার ছেলের কি মানসিক সমস্যা হয়েছে এই বইয়ের জন্য? আমি তাড়াতাড়ি ইন্টারনেটে সার্চ করলাম। প্রাচীন বই মানসিক প্রভাব লিখে খুঁজলাম। অনেক আর্টিকেল পেলাম। একটাই লেখা, কিছু প্রাচীন গ্রন্থে মানসিক প্রভাব বিস্তারের ক্ষমতা আছে। আমি আরও দেখলাম। একটা পৃষ্ঠায় একটা ওয়েবসাইটের লিঙ্ক ছিল, mysteriousAncientBooks.com। আমি সেই সাইটে ঢুকলাম। সেখানে অনেক পুরানো বইয়ের কথা লেখা আছে। একটা বইয়ের বর্ণনা দেখে আমি চমকে উঠলাম। সেটার নাম খমাতি রহস্য গ্রন্থ। আর এর বর্ণনা হুবহু আমাদের বইটার মতো। ওয়েবসাইটে লেখা, এই বইটি অষ্টাদশ শতাব্দীতে একজন তান্ত্রিক লিখেছিলেন। এর প্রভাবে মানুষের মনে অস্বাভাবিক চিন্তা আসে, বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। আমার হাত কাঁপতে থাকল। আরও পড়লাম, এই বইটি যারা পড়ে তাদের মন নিয়ন্ত্রণ হারায়, তারা নৈতিক সীমানা ভুলে যায়। আমি বুঝতে পারলাম, আমার ছেলে এই বইয়ের প্রভাবে পড়েছে। তার মনটা বিকৃত হয়ে গেছে। আমি আরও খুঁজলাম। দেখলাম এই বই থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কিনা। একটা আর্টিকেলে লেখা, এই ধরনের বই থেকে মুক্তি পেতে হলে বইটি পুড়িয়ে ফেলতে হবে। আর যে ব্যক্তি প্রভাবিত হয়েছে তাকে পবিত্র জলে গোসল করাতে হবে। আমি স্বস্তি পেলাম। আমি জানলাম কি করতে হবে। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল, সুমন্ত বলেছিল যে সে আমার সব কথা রেকর্ড করছে। তার মানে সে হয়তো এই মুহূর্তেও আমাকে দেখছে। আমি চারদিকে তাকালাম। কোথাও কোনো ক্যামেরা দেখলাম না। কিন্তু আমার মনে সন্দেহ রয়েই গেল। আমি চুপচাপ রান্নাঘরে গেলাম। সেখানে একটা ম্যাচবক্স নিলাম। তারপর বারান্দায় গেলাম। আমি ভাবলাম বইটা পুড়িয়ে ফেলি। কিন্তু হঠাৎ আমার মনে হল, বইটা পুড়ালে সুমন সন্দেহ করবে। তাহলে অন্য কোনো উপায় খুঁজতে হবে। আমি আবার ইন্টারনেটে খুঁজলাম। দেখলাম বইটা সরিয়ে ফেললেও কাজ হতে পারে। যতদূর সম্ভব বইটা থেকে দূরে রাখতে হবে। আমি বইটা নিয়ে আমাদের বাড়ির পেছনের স্টোর রুমে গিয়ে লুকিয়ে রাখলাম, এমন জায়গায় যেখানে সুমন সহজে খুঁজে পাবে না। তারপর আমি সুমনের রুমে গেলাম। সে বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। আমাকে দেখে উঠে বসল। আমি বললাম, সুমন, আমাদের কথা বলতে হবে। সে বলল, বলো মা। আমি বসে বললাম, তুমি যা বলেছ সেটা ভুল। আমি তোমার মা, তোমার স্ত্রী হতে পারি না।
সুমন বলল, কিন্তু মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি কি? আমি বললাম, ভালোবাসা মানে এই নয় সুমন। মা, ছেলের একটা সীমা আছে কি? সে বলল, মা, ওই বইটা কোথায়? আমি তোমাকে আরও কিছু দেখাতে চাই কি? আমি বললাম, বইটা আমি রেখে দিয়েছি। এখন আর দরকার নেই। সুমন আমার দিকে সন্দেহের চোখে তাকাল। সে বলল, মা, তুমি বইটা কোথায় রেখেছ? আমি বললাম, সেটা বলবো না। তুমি এইসব ভাবনা মাথা থেকে বের করো। সুমন উঠে দাঁড়াল। তার চোখে রাগ। সে বলল, মা, তুমি আমার ভালোবাসা বুঝছো না কি? আমি বললাম, এটা ভালোবাসা নয় সুমন। এটা একটা মানসিক অসুস্থতা গু। সে জোরে চিৎকার করে বলল, আমি পাগল নই মা। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি গিয়ে আমি ভয় পেয়ে গেলাম। তার আচরণ অস্বাভাবিক হয়ে গেছে। আমি শান্ত স্বরে বললাম, সুমন, তুমি একটু বিশ্রাম নাও। আমি ডাক্তার দেখাবো। সে বলল, আমার কোনো ডাক্তার লাগবে না। আমার শুধু তুমি লাগবে গি। সে আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। সে বলল, মা, তুমি আমার থেকে দূরে যাচ্ছ কেন? আমি বললাম, সুমন, তুমি ঠিক আছো তো? সে হেসে বলল, আমি একদম ঠিক আছি মা। বরং আমি আগের চেয়ে অনেক ভালো আছি গু। তার হাসি দেখে আমার গায়ে কাটা দিল। এটা স্বাভাবিক হাসি নয়। আমি বললাম, সুমন, আমি রিফাতের কাছে ফোন করব। সে তাড়াতাড়ি বলল, না মা। বাবাকে কিছু বলো না। তিনি বুঝবেন না গি। আমি বললাম, তাহলে তুমি এইসব ছেড়ে দাও। সে বলল, আমি পারব না মা। তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ গু। আমি দেখলাম তার সাথে তর্ক করে লাভ নেই। আমি বললাম, আচ্ছা, আমি ভাবব। তুমি এখন আরাম করো। সে খুশি হয়ে বলল, সত্যি মা? তুমি ভাববে? আমি মাথা নাড়লাম। যদিও আমার কোনো ইচ্ছে নেই। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। তারপর আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি ভাবলাম, রিফাতকে ফোন করি। কিন্তু তাকে কি বলবো? যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? সে বিশ্বাস করবে? আমি ডিসিশন নিলাম, প্রথমে একজন মনোবিদের সাথে কথা বলি। আমি ইন্টারনেটে খুঁজে একটা মনোবিদের নম্বর পেলাম। ডাক্তার রেহানার নম্বর। আমি ফোন করলাম। ডাক্তার রেহানা ফোন ধরলেন। আমি বললাম, ডাক্তার, আমার একটা জরুরি সমস্যা আছে গি। তিনি বললেন, বলুন, কি সমস্যা? আমি বললাম, আমার ছেলের আচরণ অস্বাভাবিক হয়ে গেছে। সে আমার সাথে অনুপযুক্ত সম্পর্ক চায়। ডাক্তার রেহানা বললেন, এটা একটা মানসিক সমস্যা হতে পারে। আপনি তাকে নিয়ে আসুন গ। আমি বললাম, কিন্তু সে আসতে চাইবে না গ। তিনি বললেন, তাহলে আপনি প্রথমে আসুন। আমি পরামর্শ দেব গু। আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম পরের দিনের জন্য। সেদিন সন্ধেবেলা রিফাত অফিস থেকে ফিরল। সুমন আর আমি স্বাভাবিক ভাব করলাম। কিন্তু খাবার টেবিলে সুমন আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা রিফাত খেয়াল করল। রিফাত বলল, সুমন, তুমি ঠিক আছো তো? একটু অদ্ভুত লাগছে কি? সুমন তাড়াতাড়ি বলল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। কিন্তু খাওয়ার পর রিফাত আমাকে একা পেয়ে জিজ্ঞেস করল, মৌসুমী, সুমনের কি হয়েছে? সে কেমন যেন আজকাল? আমি বললাম, কিছু না। হয়তো পড়াশোনার চাপ। কিন্তু রিফাত সন্দেহ করছিল। রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার সুমনের কথা মনে হচ্ছিল। সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি শুধু বইয়ের প্রভাব? দুপুর রাতের দিকে আমি একটা শব্দ শুনলাম। কেউ যেন আমার দরজার কাছে হাঁটছে। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। দেখলাম সুমন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে কিছু একটা। আমি ভয় পেয়ে গেলাম। সে দরজায় আস্তে নক করল। ফিসফিস করে বলল, মা, দরজা খোলো। আমি কিছু বললাম না। সে আবার বলল, মা, আমি জানি তুমি জেগে আছো। দরজা খোলো। আমার তোমার সাথে কথা আছে গি। আমি শান্ত স্বরে বললাম, সুমন, এখন রাত। কাল কথা বলব। সে বলল, না মা, এখনই বলতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না গি। আমি দেখলাম দরজার নিচে একটা কাগজ ঢুকছে। আমি সেটা তুলে নিলাম। চাঁদের আলো দেখলাম এটা একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি জানো না। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছি। আমার রুমে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ভালোবাসা, তোমার ভবিষ্যৎ স্বামী গু। আমার হাত কাঁপছিল। এই ছেলেটা একেবারেই পাগল হয়ে গেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। দরজায় বললাম, সুমন, তুমি তোমার রুমে যাও। আমি কাল ডাক্তার দেখাবো। সুমন রেগে গিয়ে বলল, আমি পাগল নই মা। তুমি কেন বুঝছো না?
তার গলা উঁচু হয়ে গেল। আমি ভয় পেলাম যে রিফাত জেগে যাবে। আমি বললাম, আস্তে বলো। তোমার বাবা জেগে যাবে গু। সে ফিসফিস করে বলল, তাহলে দরজা খোলো গু। আমি বললাম, না, তুমি যাও। কিছুক্ষণ পর আমি আর কোনো শব্দ শুনলাম না। আমি ভাবলাম সে চলে গেছে। কিন্তু হঠাৎ আমি দেখলাম আমার জানালা দিয়ে কেউ উকি দিচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। রিফাত জেগে উঠল। সে দৌড়ে এলো। কি হয়েছে মৌসুমী? আমি কাঁপতে কাঁপতে বললাম, জানালায় কেউ একজন। রিফাত জানালা খুলে বাইরে তাকাল। কিন্তু কাউকে দেখল না। সে বলল, কাউকে তো দেখছি না ঘে। আমি বললাম, আমি নিশ্চিত দেখেছি গু। রিফাত আমার পাশে বসে বলল, হয়তো তোমার ভুল হয়েছে। বা কোনো বিড়াল হবে কিন্তু আমি জানতাম সেটা সুমন ছিল। পরের দিন সকালে আমি ডাক্তার রেহানার কাছে গেলাম। তাকে সব খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা একটা মানসিক বিকৃতি। অডিপাস কমপ্লেক্স বলা যেতে পারে। কিন্তু এটা এত তীব্র হওয়া স্বাভাবিক নয় গে। আমি বললাম, তাহলে কি করব? তিনি বললেন, আপনার ছেলেকে এখানে আনতে হবে। আমি তার সাথে কথা বলবো। আমি বললাম, কিন্তু সে আসবে না যে। ডাক্তার বললেন, আপনি বুঝিয়ে বলুন। বলুন যে এটা একটা সাধারণ কাউন্সেলিং গু। আমি বাড়ি ফিরে এলাম। সুমন স্কুলে গেছে। আমি রিফাতকে ফোন করলাম। বললাম, রিফাত, তুমি কি আজ একটু তাড়াতাড়ি আসতে পারবে? রিফাত বলল, কেন? কি হয়েছে? আমি বললাম, সুমনের ব্যাপারে একটা কথা আছে। রিফাত বলল, ঠিক আছে, আমি আসছি। রিফাত এসে আমি তাকে সব বললাম। তিনি আমাদের কিছু ওষুধ দিলেন আর বললেন, নিয়মিত এসে চিকিৎসা নিতে হবে। আর সেই বইটা সম্পূর্ণ ধ্বংস করে ফেলুন গো। আমরা বাড়ি ফিরলাম। আমি স্টোর রুম থেকে বইটা নিয়ে এলাম। আমরা সেটা পুড়িয়ে ফেললাম। ধীরে ধীরে সুমনের অবস্থার উন্নতি হতে লাগল। ডাক্তারের চিকিৎসা আর ওষুধের ফলে তার মন স্বাভাবিক হয়ে এল। 1 মাস পর সুমন আমার কাছে এসে কান্না করে বলল, মা, আমি দুঃখিত। আমি কি করেছিলাম? আমার মাথা খারাপ ছিল। আমি তাকে কোলে নিয়ে বললাম, কিছু না বাবা। তুমি আমার সোনার ছেলে। সব ঠিক হয়ে গেছে গু। রিফাত বলল, আমরা এই ঘটনা কারো কাছে বলবো না। এটা আমাদের পারিবারিক ব্যাপার গু। আমরা সবাই রাজি হলাম। আজ 6 মাস হয়ে গেছে। সুমন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে আবার আমার আদরের ছেলে হয়ে উঠেছে। কোনো অস্বাভাবিক আচরণ নেই। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে কিছু প্রাচীন বই সত্যিই বিপজ্জনক। সেগুলো মানুষের মন নষ্ট করে দিতে পারে। আমি অন্য পরিবারগুলোকে সাবধান করতে চাই। যদি আপনাদের বাড়িতে এমন কোনো পুরানো বই থাকে, সেগুলো ভালো করে পরীক্ষা করে দেখবেন। কারণ সেগুলো আপনার প্রিয়জনদের ক্ষতি করতে পারে। আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়েছে। রিয়া এখনো জানে না কি ঘটেছিল। আমরা তাকে কিছু বলিনি। সে খুশিমনে স্কুলে যায়। রিফাত এখন সুমনের সাথে আরও বেশি সময় কাটায়। তারা একসাথে খেলা দেখে, বই পড়ে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। সুমন এখন ইউনিভার্সিটিতে পড়াশোনায় মন দিয়েছে। সে একটা ভালো মেয়ের সাথে বন্ধুত্ব করেছে। তার নাম তানিয়া। আমি খুশি যে সে স্বাভাবিক একটা সম্পর্কে আছে। গত সপ্তাহে সুমন আমাকে বলল, মা, তানিয়াকে বাড়িতে নিয়ে আসতে চাই। তোমার সাথে পরিচয় করাতে চাই গু। আমি খুশি হয়ে রাজি হলাম। তানিয়া খুব ভালো মেয়ে। তার সাথে কথা বলে আমার ভালো লাগল। সুমন এখন একটা স্বাস্থ্যকর সম্পর্কে আছে। এই পুরো ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, পারিবারিক সমস্যা গোপন না করে চিকিৎসকের সাহায্য নিতে হয়। দ্বিতীয়ত, প্রাচীন বইগুলো সবসময় নিরীহ নয়। আমি এখনও মাঝে মাঝে সেই ভয়ানক দিনগুলোর কথা ভাবি। কিন্তু আমি কৃতজ্ঞ যে আমরা সময়মতো সমস্যাটা চিহ্নিত করে চিকিৎসা করিয়েছি। আজ সুমন আমাকে বলল, মা, আমি তানিয়াকে বিয়ে করতে চাই। তুমি কি অনুমতি দেবে? আমি খুশি হয়ে বললাম, অবশ্যই বাবা। তুমি যখন প্রস্তুত গু। এই গল্পটা বলার উদ্দেশ্য হল, পারিবারিক সমস্যা যতই লজ্জার হোক, সেটা গোপন না করে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয়। মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। আর যে পরিবারগুলোর বাড়িতে পুরানো বই আছে, তারা সেগুলো একবার পরীক্ষা করে দেখবেন। কারণ কিছু বই সত্যিই ক্ষতিকর হতে পারে। সুমনের সাথে গত সপ্তাহে কথা হচ্ছিল। সে বলছিল, মা, আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি তোমার সাথে এমন আচরণ করেছিলাম। সেই বইটা আমার মাথা সম্পূর্ণ খারাপ করে দিয়েছিল গু। আমি বললাম, সেটা তুমি ছিলে না বাবা।
সেটা ছিল অসুস্থতা। সুমন বলল, আমি কৃতজ্ঞ যে তুমি আর বাবা আমাকে ছেড়ে দাওনি। অন্য কোনো বাবা মা হলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিত গে। আমি তার কপালে হাত রেখে বললাম, তুমি আমাদের সন্তান। আমরা কখনো তোমাকে ছাড়ব না গি। এখন আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। রিয়া বড় হচ্ছে। সে এখন ক্লাস 9-এ। সুমন তার পড়াশোনায় সাহায্য করে। রিফাত বলে, এই ঘটনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও খোলামেলা কথা বলি। সত্যি কথা বলতে, এই ভয়ানক অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা বুঝেছি যে যত বড় সমস্যাই হোক, একসাথে থাকলে সবকিছু মোকাবেলা করা যায়। আজ যখন আমি এই গল্প বলছি, তখন সুমন তানিয়ার সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা আগামী মাসে এনগেজমেন্ট করবে। তানিয়া আমাকে মা বলে ডাকে। সে বলেছে, আন্টি, আপনি আমার নিজের মায়ের মতো, আমি তাকে কন্যার মতো ভালোবাসি। রিয়া তানিয়াকে নিয়ে খুব খুশি। সে বলে, আমার একটা দিদি হবে। আমি দেখে আনন্দিত যে আমাদের পরিবারে আবার হাসি আনন্দ ফিরে এসেছে। এই গল্পের শেষে আমি আবারও বলতে চাই, যদি আপনাদের পরিবারে কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দেয়, সেটা লুকিয়ে না রেখে বিশেষজ্ঞদের সাহায্য নিন। লজ্জা বা সমাজের ভয়ে চুপ করে থাকবেন না। আর পুরানো অজানা বইগুলোর ব্যাপারে সাবধান থাকবেন। কারণ কিছু জিনিস সত্যিই বিপজ্জনক হতে পারে। আমাদের মতো কেউ যেন এমন পরিস্থিতির মুখে না পড়ে, সেটাই আমার প্রার্থনা। আমাদের এই রহস্যময় এবং ভয়ানক অভিজ্ঞতা এখন একটা শিক্ষণীয় অতীত। আমরা সবাই এখন আরও সচেতন এবং একে অপরের প্রতি আরও যত্নশীল। সুমন এখন মাঝে মাঝে ছোটদের সাথে এই বিষয়ে কথা বলে। সে তাদের বলে, যদি তোমাদের মনে কখনো অদ্ভুত চিন্তা আসে বা কোনো বই পড়ে মন খারাপ লাগে, সাথে সাথে বড়দের বলবে। এই গল্পটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি এটা আপনাদের কোনো কাজে আসবে। পারিবারিক সমস্যা যতই জটিল হোক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সবকিছু সমাধান করা যায়। আমাদের এই অভিজ্ঞতা থেকে আরও একটি বিষয় শিখেছি, কোনো সমস্যাকেই স্থায়ী মনে করবেন না। সঠিক চিকিৎসা আর পারিবারিক সাপোর্ট থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। আজ সুমন আমাকে বলছিল, মা, আমি একটা এনজিওতে কাজ করতে চাই, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করা হয়। আমি তাকে উৎসাহ দিলাম। তার এই সিদ্ধান্তে আমি গর্বিত। কারণ সে তার নিজের কষ্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে চায়। এভাবেই আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা এখন আরও সচেতন, আরও কাছাকাছি এবং একে অপরকে আরও বেশি ভালোবাসি। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে জানাতে চেয়েছি যে কোনো সমস্যাই এত বড় নয় যে সেটা সমাধান করা যায় না। শুধু সাহস আর সঠিক পদক্ষেপের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের এই অভিজ্ঞতা আপনাদের জীবনে কোনো সাহায্য করতে পারবে। পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে।
দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগ। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম।
তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11 অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত।
একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিমলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই।
গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্বও। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু।
রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।
আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি।
আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।